ভেরি গুড। যেরকম চাইছিলাম ওরকম হয়েছে। ঠিক আছে, তুমি ইমপ্রুভ করতেছো। আচ্ছা, তাহলে এই যে বাম পাশে যে গ্রাফটা আছে এটাই হলো আমরা গতদিন যেটা করছিলাম সেটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই গ্রাফ থেকে আমরা কিছু ডেফিনেশন শিখবো আর কি। তো ফার্স্টে যেটা সেটা হলো গলন। হ্যাঁ, তো গলনটা জি কি? স্যার। যে কঠিন পদার্থ যদি গলতে শুরু করে এই ঘটনাটাকে আমরা গলন বলি। হ্যাঁ, তো এখানে জি গলনটা স্যার। কোন কোন স্টেজে হচ্ছে বলো তো? ও থেকে এ তে হলো কঠিন ছিল, এ থেকে বি তে যায় কঠিন তরলে পরিণত হচ্ছে। তাহলে এই যে এ বি অংশটা এই জায়গাতেই বেসিক্যালি গলন হচ্ছে। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো গলনটা কি? তাহলে এই যে গলে যাওয়া কঠিন পদার্থের তরল হয়ে যাওয়াটাকেই আমরা গলন বলি। ঠিক আছে, এটাই গলনের ডেফিনেশন। হ্যাঁ, তাহলে কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত কঠিন পদার্থের তরল পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। ওকে, কঠিন পদার্থকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গণন গলন বলে। মানে গলন এই বলে। যে এবি অংশে এসে হলো আমাদের এখানে তাপমাত্রাটা কিন্তু ফিক্স, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা যদি বলো তাহলে আরো ভালো। এই যে এবি অংশে হলো আমাদের কি হচ্ছে, তাপমাত্রা ফিক্সড, কঠিন পদার্থ তরল হচ্ছে, এই ঘটনাটাকে আমরা গলন বলতেছি। তো এটা আমরা যদি মানে এই পরীক্ষায় যেভাবে লিখবো সেই ভাষায় যদি বলি, তাহলে সেটা হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। হ্যাঁ, আচ্ছা। ওকে। এরপরে আসো, বিসি অংশে কি হচ্ছে? বি পয়েন্টে এসে তরল হয়ে গেছে, বিসি অংশে তো তরলই আছে, তাই না? সিডি অংশে এসে আবার জি কি স্যার। হয়েছে, তরল বাষ্পে হওয়া শুরু করে, এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা ফিক্স থাকে। তো এই যে সিডি অংশে যে তরল বাষ্প হওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলি হলো স্ফুটন। ঠিক আছে, তো তাহলে স্ফুটনের ডেফিনেশন কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের সকল অংশ Yes. হতে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। হ্যাঁ, আমি কিন্তু দেখো এখানে বলতেছি কোনো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে, এটা বলতে পারতাম। গলনের ক্ষেত্রে বলছি যে কঠিনের তরল, আর স্ফুটনের ক্ষেত্রে তরলের বাষ্প। কিন্তু এখানে কিন্তু শুধু ওটা বলিনি, এখানে বলছি তরল পদার্থের সকল এই অংশ হতে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। তো এই যে সকল অংশ হতে এই জিনিসটা যে অ্যাড হলো, যেটা গলনের ক্ষেত্রে ছিল না। হ্যাঁ, তো সেটা কেন, হুম। এর কারণটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, বাট আপাতত মাথায় রাখো যে গলনের ক্ষেত্রে আমরা বলবো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাতে, এখানে আমাদের বলতে হবে না যে কঠিন পদার্থের সকল অংশ হতে। ঠিক আছে, কিন্তু স্ফুটনের ক্ষেত্রে আমাদের বলতে হবে যে তরল পদার্থের সকল অংশ হতে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমাদের হলো স্ফুটন বলে। ঠিক আছে, জি স্যার। তাহলে কি কি দাঁড়াইলো? আগে গলন বলো, গলনের ডেফিনেশন বলো। নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে হচ্ছে গলন বলে। গুড। আর স্ফুটন? নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল অংশ হতে কঠিন পদার্থ বাষ্পে হওয়ার ঘটনা বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে হচ্ছে স্ফুটন স্ফুটন বলে। বলে। ঠিক আছে, তাহলে এই যে এবি জি স্যার। অংশে আমাদের কি হচ্ছে? এবি অংশে বেসিক্যালি আমাদের হচ্ছে হলো গলন। গলন। এখানে হচ্ছে গলন, আর সিডি অংশে হচ্ছে স্ফুটন। স্ফুটন। ওকে, এখন আসো গলনাঙ্ক। দেখো এই যে গলনটা যে শুরু হবে এটা কি সব যে কোনো সময় শুরু হইতে পারে? না, সেটা হলো যে আমরা যখন তাপ দিতে থাকবো, তাপ দিতে দিতে তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছাবে এরপরে গলন হবে। এই ক্ষেত্রে সেই ভ্যালুটা কত? এই যে আমরা ডট ডট দিয়ে এটা এখানে দেখেছি যে এই পয়েন্টে হলো ওই ভ্যালু। ঠিক আছে, তাহলে এই যে যে তাপমাত্রায় হলো আমাদের গলনটা হচ্ছে ওই তাপমাত্রাটাকে আমরা বলি হলো গলনাঙ্ক। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমাদের চাপটা স্থির থাকে। তাহলে কি কি স্থির? এখানে তাপমাত্রা স্থির, চাপ স্থির। তো ওই যে যে তাপমাত্রা স্থির, যে তাপমাত্রাটা, ওই তাপমাত্রাটাকে আমরা বলতেছি হলো গলনাঙ্ক। বুঝছো? স্যার, আবার একটু বোঝালে ভালো হতো। আচ্ছা দেখো, সহজ। এই যে আমার যে গলনটা হচ্ছে, তাই না? এই গলনটা তো একটা জি। তাপমাত্রায় হচ্ছে, তাই না? ওই তাপমাত্রাটার মানটা কত? এই যে এ পয়েন্টে এসে আমার গলন শুরু হয়েছে। তাহলে এ পয়েন্ট থেকে আমি যদি ওয়াই অক্ষের উপর লম্ব টানি, তাহলে যে পয়েন্টে ছেদ করবে ওটাই কি তাপমাত্রার মান দিবে, কারণ এখানে তো ওয়াই অক্ষটা তাপমাত্রা, তাই না?
তো এখানে এই যে ডট হুম, ডট দিয়ে লম্ব টানা হয়েছে, লম্বটা হলো এই যে আমি যেখানে রেড মার্ক করলাম এই জায়গায় ছেদ করছে। তাহলে এটাই কি? এটাই হলো ওই তাপমাত্রা যে তাপমাত্রায় আমার গলন শুরু হয়। তো এই যে যে তাপমাত্রায় আমাদের গলনটা শুরু হচ্ছে ওই তাপমাত্রাটাকে আমরা গলনাঙ্ক বলতেছি। বুঝছো? জি স্যার। এবং এই ক্ষেত্রে আমাদের চাপ স্থির থাকে। ওকে। ওকে। আচ্ছা, তাহলে সহজ ভাষায় যদি আমরা দেখি, কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে গলন বলে। আর যে তাপমাত্রায় গলন হয় তাকে গলনাঙ্ক বলে। তাহলে গলন হলো ঘটনাটা, কঠিন থেকে যে তরল হয়েছে এই ঘটনাটা হলো গলন। আর এই ঘটনাটা যে তাপমাত্রায় হচ্ছে সেটা হলো গলনাঙ্ক। তাহলে গলন একটা ঘটনা, গলনাঙ্ক হলো তাপমাত্রা। হ্যাঁ, মাথায় রাখবো, দুটো সেম জিনিস। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তার পরীক্ষায় আমরা কিভাবে লিখবো? পরীক্ষায় আমরা লিখবো হলো স্থির চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। তাহলে গলন গেল, গলনাঙ্ক গেল, স্ফুটনাঙ্ক, স্ফুটন গেল। তাহলে স্ফুটনাঙ্কটা কি হবে বলো তো? গলনাঙ্কের মতোই কিন্তু হবে। বলো দেখি। আর যে তাপমাত্রায় আহ, ফুটতে শুরু করবে। যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে, হ্যাঁ, তাকে স্ফুটনাঙ্ক বলে। এবং এই ক্ষেত্রে আমাদের চাপ স্থির থাকবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। আচ্ছা। ঠিক আছে। বা যে তাপমাত্রায় আমাদের কি হয়, স্ফুটন হয়, হ্যাঁ, ওই তাপমাত্রাটাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। তো আমরা যদি আরো ইয়ে করি, পরীক্ষায় কিভাবে লিখবো সেভাবে যদি দেখি, তাহলে এটা ডেফিনেশন হবে হলো স্থির চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো গলনের সূক্ষ্ম তাপ। ঠিক আছে। তাহলে দেখো, এ থেকে বি এর মধ্যে গলন হচ্ছে এবং গলন যে তাপমাত্রা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো গলনাঙ্ক। হ্যাঁ। এখন এই যে গলন হওয়ার জন্য আমাদের কি লাগতেছে, আমাদের গলন হওয়ার জন্য যেটা লাগে সেটাই হলো গলনের সূক্ষ্ম তাপ। ঠিক আছে। গলন হওয়ার জন্য যেটা লাগে। যেটা লাগে। ঠিক আছে। গলন হওয়ার জন্য এখানে আমাদের কি লাগতেছে? আমাদের তো, আমরা এই পয়েন্টে একটা তাপমাত্রায় যাচ্ছি, ওই তাপমাত্রায় গেলে আমাদের গলন হচ্ছে। কিন্তু ওই তাপমাত্রায় যাওয়ার জন্য আমার কি লাগতেছে? আর তাপমাত্রা তো এমনি তাপ। এমনি বাড়বে না, তাপ লাগতেছে। ঠিক আছে। তাহলে গলনের সূক্ষ্ম তাপটা বেসিক্যালি হলো তাপ। ঠিক আছে। তো এই তাপটা কি? যে যে পরিমাণ তাপ গ্রহণ করলে, স্থির তাপমাত্রা, এখানে কিন্তু তাপ স্থির আছে, হ্যাঁ। তাহলে স্থির তাপমাত্রায় একটি কঠিন পদার্থের তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের গলনের সূক্ষ্ম তাপ বলে। ক্লিয়ার হয়েছে? মানে এই যে আমাদের কঠিন পদার্থটা এ থেকে বি তে যে হলো তোমার কঠিন থেকে তরল হচ্ছে, তো এই সময় তো তাপমাত্রা স্থির। তাহলে তাপটা সে কি করতেছে, এই যে তার অবস্থার পরিবর্তনে ব্যবহার করতেছে, কঠিন হতে তরলে পরিণত হইতে ব্যবহার করতেছে। তো এই কঠিন হতে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপ লাগতেছে ওই তাপটাকে আমরা বলবো ওই কঠিন পদার্থের গলনের সূক্ষ্ম তাপ। বুঝেছো? হুম। আচ্ছা, তাহলে আরেকবার, স্থির তাপমাত্রায় কোনো কঠিন পদার্থে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই কঠিন পদার্থের কি বলে, গলনের সূক্ষ্মতাপ বলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসে গলনের আপেক্ষিক সূক্ষ্মতাপ কখন হয়। এই যে আমার কঠিন পদার্থটা, এখানে আমরা ভরের কথা উল্লেখ করিনি, হ্যাঁ। কঠিন পদার্থটা যে কোনো পরিমাণের হতে পারে, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 100 কেজি। ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের যে পরিমাণ তাপ লাগবে সেটাকে আমরা বলবো গলনের সূক্ষ্মতাপ। ঠিক আছে। আচ্ছা, হুম, এখন গলনের আপেক্ষিক সূক্ষ্মতাপের ক্ষেত্রে কঠিন পদার্থের পরিমাণটা ফিক্সড, সেটা হবে হলো 1 কেজি। ঠিক আছে। আর বাকি ডেফিনেশন সেম, গলনের সূত্রতাপের ক্ষেত্রে যে পরিমাণ তাপ লাগে আপেক্ষিক সূত্রতাপের ক্ষেত্রে সেম হবে। হ্যাঁ, যে যে পরিমাণ তাপ লাগে সেটাই। খালি ডিফারেন্সটা কোথায়, গলনের সূত্রতাপের ক্ষেত্রে হলো যে কোনো ভর, আপেক্ষিক সূত্রতাপের ক্ষেত্রে এটা স্পেসিফিক 1 কেজি ভর। তাহলে এটা আমরা যদি ডেফিনেশন সাজাই বলি সেটা হবে কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থের তরলে, সম্পূর্ণরূপে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলনের আপেক্ষিক সূত্রতাপ বলে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে এখন বাষ্পীভবনের সূত্রতাপ কি, এটা তুমি ইজিলি বলতে পারবা, বলো দেখি। আহ স্থির তাপমাত্রায় একটি তরল পদার্থ কঠিনের
তরল পদার্থ বাষ্পে পরিণত যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে হচ্ছে তরলের বাষ্পীয় সূত্র বলে। বাষ্পীয়মানের সূত্র বলে। হ্যাঁ, তাকে ওই তরলের বাষ্পীভবনের সূত্রতাপ বলে। হ্যাঁ, তো এইখানে হলো নির্দিষ্ট তাপমাত্রায় বলছো, বাট এখানে হলো তুমি যে সম্পূর্ণরূপে যদি বলো তখন ডেফিনিশনটা আরো ভালো হবে, যে স্থির তাপমাত্রায় আহ কোনো তরল সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই তরলের বাষ্পীভবনের সূত্রতাপ বলে। ঠিক আছে, এখানে সম্পূর্ণরূপে বলতে হবে, কারণ দেখো এখানে সি পয়েন্টে হলো আমার কি বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে, কিন্তু তখনও কিন্তু পুরো সব তরল বাষ্পে পরিণত হয়নি। কিছু তরল আছে, কিছু তরল কি বাষ্পে পরিণত হয়েছে। তাহলে আমি যদি সিডি এর মাঝামাঝি কোনো পয়েন্ট, এই পয়েন্ট ধরো নিলাম, এই পয়েন্টে কিন্তু আমি পুরোপুরি বাষ্প পাবো না। বুঝছো, ডি পয়েন্টে এসে পুরোপুরি বাষ্প পাবো। এই কারণে আমাদের এখানে সম্পূর্ণরূপে এটা বলতে হবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন আসো বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ, এই ক্ষেত্রে কি হবে? আম, স্থির তাপমাত্রায় এটা ইয়ে করতে। 1 কেজি। আপেক্ষিক হুম, হলেই 1 কেজি। গলনের ক্ষেত্রে আচ্ছা। যখন আপেক্ষিক হয়েছে 1 কেজি, এই ক্ষেত্রে 1 কেজি। নির্দিষ্ট তাপমাত্রায় একটি 1 কেজি তরল পদার্থ থেকে বাষ্পে পরিণত হতে যে পরিমাণের তাপের প্রয়োজন সম্পূর্ণরূপে, হবে সম্পূর্ণরূপে সম্পূর্ণ সম্পূর্ণভাবে যে পরিমাণে তাপের প্রয়োজন হবে তাকে ওই ওই তরলের ওই তরলের বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র বলে। সূত্র। শুদ্ধতা বলে। গুড। তাহলে আমাদের এখানে গলন পড়লাম, গলনাঙ্ক পড়লাম, স্ফুটন পড়লাম, স্ফুটনাঙ্ক পড়লাম, গহনের সূত্রতাপ, আপেক্ষিক সূত্রতাপ, বাষ্পীভবনের সূত্রতাপ, আপেক্ষিক সূত্রতাপ, এগুলো মোটামুটি আমরা আশা করি বুঝছো। ঠিক আছে। তাহলে এ থেকে বি এর মধ্যে আমাদের গলন হচ্ছে, গলনাঙ্ক হচ্ছে গলনের সূত্রতাপ, এই তিনটা জিনিস। সি থেকে ডি এর মধ্যে স্ফুটন, স্ফুটনাঙ্ক, বাষ্পীভবনের সূত্রতাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন আসো গলনের ডেফিনেশন গুলো এখানে আমরা লিখছি। এই যে তাপ প্রয়োগ করে কঠিন পদার্থ তরলে পরিণত করাকে গলন বলে, যেগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তারপরে যে গলনাঙ্ক, তারপরে কি স্ফুটনাঙ্ক, এগুলো আমরা পড়ছি এখানে, তারপরে আবার লেখা আছে। এখন তুমি বাসায় জিনিসগুলো আবার মুখস্থ করবে ভালো করে। ঠিক আছে। Yes, sir. বাষ্পীভবন আছে, স্ফুটন আছে। আচ্ছা, বাষ্পীভবনে দেখো ওই যে আমি বলছিলাম যে স্ফুটনের ক্ষেত্রে আমাদের কি বলতে হয়, সকল স্থান থেকে। কারণ হলো ওই তোমার তরল বাষ্পে পরিণত হওয়া মানে গলন দেখো এক প্রকারই, যে কঠিন তরলে পরিণত হওয়াটাকেই আমরা কি বলতেছি, গলন বলতেছি। এটা একটাই প্রকার। হ্যাঁ, তো এই কারণে কোনো সমস্যা ছিল না, কিন্তু তরল বাষ্পে পরিণত হয় হইতে পারে দুই ভাবে। হ্যাঁ, এই কারণে এখানে হলো আমাদের এটা একটা প্রকারভেদ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়াটাকে আমরা বাষ্পীভবন বলছি। ঠিক আছে। এবং এটা হলো দুই ভাবে হইতে পারে। একটা হলো যে তাপ প্রয়োগ করার ফলে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়াটাকে স্ফুটন বলে। আর তরলের শুধু উপরের পৃষ্ঠ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। ঠিক আছে। তো এইটা হলো বিষয়, তো এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বুঝছো? Yes, sir. আচ্ছা, তাহলে বাষ্পীভবনটা কি? পদার্থ তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়াকে হ্যাঁ, বাষ্পীভবন বলে। মানে এই যে তরল থেকে বায়বীয় যেটা হবে সেটাকে বাষ্পীভবন বলবো। তার মানে বাষ্পীভবন বেসিক্যালি গলনের মতো। গলনে যেরকম কঠিনকে তরলে পরিণত হওয়াকে গলন বলতেছি, সিমিলার হয়তো তরল বাষ্পে হওয়াটাকে হলো আমরা বলতেছি বাষ্পীভবন। এখন এই বাষ্পীভবনটা মানে তরল যে বাষ্প হচ্ছে এটা দুই ভাবে হয়। হ্যাঁ, তো এই কারণে বাষ্পীভবনটা আমাদের কি দুই প্রকার, একটা হলো স্ফুটন আর একটা হলো বাষ্পায়ন। এখন এই দুটা হলো আমাদের ডিটেলস এ দেখতে হবে। তো স্ফুটন অলরেডি আমরা দেখছি, এখানে আমাদের তাপমাত্রাটা কি থাকে ফিক্স, তাই না? Yes, এবং sir. তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হয়। এটা হলো এরকম, ধরো আমার এটা হলো একটা পাত্র আছে। ঠিক আছে, নিচে হলো ধরো আগুন ধরা দিচ্ছে, তাইলে এই ধরো পানি এত দূরে। তো এই যে আমি নিচে হলো আগুন দিচ্ছি, তার মানে কি আমাদের তাপ দেওয়া হচ্ছে, তাই না? তো তাপ দিলে কি হবে, তরলের বাষ্পীভবন হবে, মানে তরল
বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। এখন যদি এরকম হয় যে তরল যে বাষ্প হচ্ছে সেটা সব জায়গা থেকে হবে, সব জায়গায় মানে ধরো যে এই জায়গা থেকে হচ্ছে, যে এখানে আমি একটা ব্লু কালার দিলাম, এখান থেকে ধরো পানি বাষ্প হয়ে যাচ্ছে, আবার ধরো উপরের পৃষ্ঠ থেকে পানি বাষ্প হয়ে যাচ্ছে, আবার ধরো নিচের এই এই জায়গা থেকেও বাষ্প হয়ে যাচ্ছে, মানে সব জায়গা থেকেই পানি বাষ্প হবে, নট কোনো স্পেসিফিক জায়গা। বুঝতেছো? নিচের কোনো জি একটা স্যার। বিন্দু থেকেও হবে, উপরের বিন্দু থেকেও হবে, মাঝের বিন্দু থেকেও হবে। ক্লিয়ার হয়েছে? এরকম হলে আমরা হুম। এটাকে বলবো বাষ্পীভবন, স্ফুটন। তো স্ফুটনের ক্ষেত্রে তাহলে আমাদের কি হচ্ছে, তাপমাত্রাটা কি হচ্ছে নির্দিষ্ট, তর এবং নির্দিষ্ট। তরলের সকল স্থান থেকে আমাদের দ্রুত বাষ্পে পরিণত হয়। ঠিক আছে? দ্রুত, এটাও ইম্পর্টেন্ট। হুম। এখন আসো বাষ্পায়নের ক্ষেত্রে কি হয়। এই ক্ষেত্রে দেখো ফার্স্ট অফ অল হলো আমাদের তাপমাত্রাটা নির্দিষ্ট নয়, এটা যে কোনো তাপমাত্রা। বুঝছো? তার জি মানে স্যার। তাপমাত্রা আমাদের যে কোনো হইতে পারে। এরপরে শুধু তরলের উপরের পৃষ্ঠ থেকে, দেখো তরলের সকল অংশ না, উপরের পৃষ্ঠ থেকে এবং ধীরে ধীরে। ডিফারেন্স দেখছো? জি স্ফুটনের স্যার। ক্ষেত্রে আমাদের তাপমাত্রা নির্দিষ্ট, বাষ্পায়নের ক্ষেত্রে যে কোনো তাপমাত্রা। স্ফুটনের ক্ষেত্রে তরলের সকল স্থান থেকে, বাষ্পায়নের ক্ষেত্রে শুধু কি উপরের পৃষ্ঠ থেকে। স্ফুটনের ক্ষেত্রে দ্রুত বাষ্পে পরিণত হয়, বাষ্পায়নের ক্ষেত্রে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। এই হলো তিনটা তিনটা পয়েন্ট, এবং তিনটার ক্ষেত্রে এই হলো ডিফারেন্স। তো বাষ্পায়নের যদি এক্সাম্পল দেখি, ধরো এটা হলো আমার পাত্র, ঠিক আছে? এর মধ্যে ধরো আমার এটা হলো পানি। এখন আমি যদি এখানে এখানে যদি আমার তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হলে শুধুমাত্র পৃষ্ঠ থেকে পানি হলো যাবে, মানে এই যে উপরের অংশ যেটা আছে এটাকে তো পৃষ্ঠ বলে, তাই না? জি স্যার। এইটা থেকে হলো শুধু পানি বাষ্পে পরিণত হবে। ঠিক আছে? অন্য যে জায়গাগুলো আছে ওগুলো থেকে হবে না। যেমন স্ফুটনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, উপরের পৃষ্ঠ থেকেও হচ্ছে, আবার মাঝের বিন্দু থেকেও হচ্ছে, আবার নিচের বিন্দু থেকেও হচ্ছে, সব জায়গা থেকে হচ্ছে। বাট বাষ্পায়নের ক্ষেত্রে শুধু উপরের পৃষ্ঠ থেকে হবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে স্ফুটনের ক্ষেত্রে তিনটা পয়েন্ট, বাষ্পায়নের ক্ষেত্রে তিনটা পয়েন্ট, এবং তিনটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, হুম। তাহলে বলো স্ফুটনের ক্ষেত্রে আমাদের কি ফার্স্ট পয়েন্ট কি? নির্দিষ্ট 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 তাপমাত্রা। তাপমাত্রা। বাষ্পায়নের ক্ষেত্রে ওটা হচ্ছে যে কোনো তাপমাত্রা হতে পারে। তারপর আর সেকেন্ড। সেকেন্ডটা হচ্ছে স্ফুটনাঙ্কের হচ্ছে এটা সব সব জায়গা থেকে হ্যাঁ, তরলের একটা সকল স্থান থেকে। আর সকল স্থান বাষ্পায়নের থেকে, আর ক্ষেত্রে এটা হচ্ছে উপরের পৃষ্ঠ থেকে। উপরের পৃষ্ঠ থেকে। থার্ড, 3 নম্বর হচ্ছে এটা খুব স্ফুটনাঙ্কের মাধ্যমে খুব দ্রুত গতিতে ইয়ে হয়, দ্রুত হয়। স্ফুটনাঙ্ক খুব দ্রুত হয়, হ্যাঁ স্ফুটন খুব দ্রুত হয়, আর বাষ্পায়ন ধীরে ধীরে হয়। ধীরে ধীরে হয়। গুড। আচ্ছা, তাহলে এখন বাসা থেকে বাকিটা পড়ে নিবা। তারপরে যে আচ্ছা। গলনের সূত্রতাপ, আপেক্ষিক সূত্রতাপ, এগুলো আমরা পড়ছি, হ্যাঁ। সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যেটা হয় সেটাকে গলনের সূত্রতাপ বলে, আর এটা 1 কেজি হলে তখন সেটাকে আপেক্ষিক সূত্রতাপ বলবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন আসো, এখানে আরো একটু কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। যে তোমার আপেক্ষিক সূত্রতাপ, গলনের আপেক্ষিক সূত্রতাপকে প্রকাশ করা হয় হলো তোমার এলএফ দ্বারা। ঠিক আছে? আর এর একক হলো জুল পার কেজি। এই দুটো পড়বা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, বাষ্পীভবনের ক্ষেত্রে প্রকাশ করা হয় হলো এলভি দ্বারা। হ্যাঁ, আর হলো এখানে হলো এটার এককও হলো এই জুল যে। পার কেজি। জুল পার কেজি। ঠিক আছে? জি স্যার। এটা হলো, তাহলে এই হলো আমাদের ডেফিনেশন মোটামুটি পড়া হয়েছে। এখন আমরা পানির ক্ষেত্রে দেখবো। হ্যাঁ, তার আগে আমরা যেটা দেখবো সেটা হলো যে এখানে এই যে আমরা যে গলনাঙ্ক, স্ফুটন, স্ফুটনাঙ্ক এগুলো দেখলাম। গলনটা কি? হুম। গলনটা হলো কঠিন থেকে তরল হওয়ার যে ঘটনাটা সেটা। আচ্ছা, গলনাঙ্ক কি? যে তাপমাত্রা, যে তাপমাত্রায় গলন হচ্ছে সেটা। স্ফুটন হলো তরল থেকে বাষ্প হওয়ার ঘটনা। স্ফুটনাঙ্ক হলো যে তাপমাত্রায় তরল থেকে বাষ্প হচ্ছে সেটা। আর হলো সুপ্ত তাপ হলো কঠিন থেকে তরলে হতে যে পরিমাণ তাপ লাগে সেটা। আপেক্ষিক সূত্রতাপ হলো যে 1 কেজির ক্ষেত্রে হলো কঠিন থেকে তরলে হতে যে পরিমাণ তাপ লাগে। বাষ্পীভবনের সূত্রতাপ হলো তরল থেকে কঠিনে বাষ্পে হতে যে পরিমাণ তাপ লাগে সেটা। আর 1 কেজির জন্য তরল থেকে কঠিন হতে যে পরিমাণ তাপ লাগে সেটা হলো বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। এটা হলো আমাদের বেসিক, মানে কোর পয়েন্ট, যেটা ডেফিনেশন, যেটা বললেই তোমার হবে। এরপর পরীক্ষার জন্য একটু আর কি আবার সাজায় গোছায় আরো কিছু টার্ম অ্যাড করতে। ঠিক আছে?
ওকে, তাহলে গলনটা কি? আহ কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার ঘটনা। ঘটনা, তাহলে এটা একটা ঘটনা। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় গলন হতে শুরু করে সেটা হচ্ছে গলনাঙ্ক। হ্যাঁ, তাহলে এটা একটা তাপমাত্রা। স্ফুটন? পূরণ হচ্ছে কঠিন পদার্থ আহ গ্যাসীয় সকল তরলের সকল অংশ হতে কঠিনে পরিণত হওয়াকে সকল অংশ স্ফুটন। হতে কঠিন না, বাষ্পে। বাষ্পে পরিণত হওয়াটাকে স্ফুটন বলে। ঠিক আছে। আচ্ছা, তো সোজা সহজ ভাষায় আর হলো বাষ্পীভবনটা হলো যে আমাদের আহ, আহ, তরল থেকে কঠিন মানে বাষ্প, ওটা হলো বাষ্পীভবন। আর স্ফুটনের ক্ষেত্রে সকল অংশ, সকল স্থান থেকে। আচ্ছা, তো স্ফুটনটা তাহলে আমাদের কি, এটাও একটা ঘটনা। স্ফুটনাঙ্ক? বাষ্প তরল বাষ্প হতে শুরু করে। হ্যাঁ, শুরু করে। তারপর? তারপরে হচ্ছে স্ফুটনাঙ্ক। এটা ডেফিনেশন তো হইলো না। গলনাঙ্কের ক্ষেত্রে কি বলছিলাম? সকল অংশ হতে। না, গলনাঙ্কের ক্ষেত্রে তো ওটা বলনি। ওটা তো স্ফুটনের ক্ষেত্রে বলতো। গলনাঙ্কের ডেফিনেশন কি বলছিল একটু আগে তো বললা, তখন তো হইছে। যে তাপমাত্রায় গলন হতে শুরু করে সেই হ্যাঁ, তাপমাত্রাকে আছে। তাহলে গলনাঙ্ক বেসিক্যালি তাপমাত্রা। তাপমাত্রার কথাটা উল্লেখ না করলে তো তুমি তুমি যদি শুধু বলো যে গলতে শুরু করে, তাহলে তো গলনাঙ্কের ডেফিনেশন হবে না। আচ্ছা। বুঝো নাই? তাহলে জি স্যার। স্ফুটনাঙ্কটা কি? যে তাপমাত্রায় বাষ্প স্ফুটনাঙ্ক বা বাষ্প হতে শুরু করে। যে তাপমাত্রা, দেখো তুমি যদি গলনের ক্ষেত্রে বলো যে যে তাপমাত্রায় গলন হতে শুরু করে, ঠিক আছে, এটা হুম, গলনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সহজ ভাবে বলো যে তাপমাত্রা স্ফুটন হতে শুরু স্ফুটন। করে তাকে স্ফুটনাঙ্ক বলে। তাহলে স্ফুটনাঙ্ক একটা স্ফুটন। তাপমাত্রা। ঠিক আছে। আচ্ছা, জি গলনের স্যার। সূত্র তাপ ডেফিনিশন কি? যেই স্থির যে তাপমাত্রা স্থির স্থির চাপে তরল পদার্থ বাষ্প পরিণত হয়। যে তাপে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তরল বাষ্প গলনের ক্ষেত্রে। না, ওটা তো কঠিন আর তরল। কঠিন তরলের ক্ষেত্রে গলন। তাহলে একটু সহজ, তুমি পারতেছো না কেন? যে তাপ কঠিন থেকে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে গলনের সূত্রতাপ বলে। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে গলনের সূত্রতাপটা বেসিক্যালি কি? যে তাপমাত্রায় আবার তাপমাত্রা। কঠিন। তাপমাত্রা তো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে। এটা তো তাপমাত্রা না, এটা তাপ। বলো। কঠিন থেকে তরলে যেই পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলনের সূত্রতাপ বলে। খুবই ইজি। কঠিন থেকে কঠিন থেকে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলনের সুপ্ত তাপ সূত্রতাপ বলে। বলে। ঠিক আছে। আচ্ছা, আপেক্ষিক সূত্রতাপ? স্থির তাপমাত্রায় এক এক কেজি কঠিন পদার্থ থেকে তরল পরিণত হতে যে পরিমাণ তাপের তাপের প্রয়োজন প্রয়োজন হয় হয় তাকে তাকে আপেক্ষিক সূত্রতাপ বলে। তাহলে এটা বেসিক্যালি আপেক্ষিক একটা তাপ। সূত্র। তারপর বাষ্পীভবনের সূত্রতাপ? আহ তরল থেকে কঠিনে পরিণত যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তরল তাকে থেকে বাষ্প। কঠিন? উল্টা তরল থেকে পাল্টা কথা। বাষ্প। হ্যাঁ, তরল থেকে বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপ লাগে তাকে বাষ্পীভবনের তাপের সূত্রতাপ প্রয়োজন। বলে। আপেক্ষিক সূত্রতাপ? স্থির তাপমাত্রায় 1 কেজি তরল পদার্থ বাষ্পে হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে হচ্ছে ওই তরলের বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র। তাকে ওই তরলের বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ বলে। ঠিক আছে। তরলের বাষ্পীভবনের বললে জিনিসটা মানে মিনিংফুল হয় না। ওই তরলের বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, তা তুমি যদি এটার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা বলো, তাহলে এটার ক্ষেত্রেও বলবা নির্দিষ্ট তাপমাত্রা, মানে নির্দিষ্ট তাপমাত্রায়। হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে, এটাতেও তো থাকে, সবগুলাতেই তো আছে। এটাতেও আছে, এটাতেও আছে।
তুমি যদি বলো সবগুলোর জন্যই বলবা, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কয়েকটা জিনিস আছে। একটা হলো যে ঘটনা, ঘটনা কি কি? গলন আর হলো স্ফুটন হলো ঘটনা। তাপমাত্রা কি কি? গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রা। আর তাপ কি কি? এই যে লাস্টের চেকটা হলো তাপ। ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এই যে গলনাঙ্ক তো একটা তাপমাত্রা, তাহলে তার একটা মান থাকবে, তাই না? জি স্যার। স্ফুটনাঙ্ক একটা তাপমাত্রা, তারও একটা মান থাকবে। এখন এই মানটা কি ফিক্সড কোনো ভ্যালু? এখানে আমরা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রাটা কিন্তু ফিক্সড, কারণ হলো এ থেকে বি তে গলনাঙ্ক হচ্ছে, এই সময় তো আমাদের তাপমাত্রা স্থির, তাই না? তো জি এখানে স্যার। আমাদের তাপমাত্রা ফিক্সড, তো এই ফিক্সড তাপমাত্রাটা কত? হ্যাঁ, তো এইটা হলো তাপমাত্রা ফিক্সড। কখন ফিক্সড? একটা নির্দিষ্ট পদার্থের জন্য, মানে বুঝছো? না। মানে সবার জন্য ফিক্সড না, একটা নির্দিষ্ট পদার্থের জন্য ফিক্সড। যেমন আচ্ছা। যদি আমি বলি লোহা, লোহার ক্ষেত্রে আমি যদি গলনাঙ্কের কথা বলি, যে ধরো 150 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্কের কথা যদি বলি 500 ডিগ্রি সেন্টিগ্রেড, লোহার ক্ষেত্রে এটা ফিক্স থাকবে। হ্যাঁ, যে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে লোহা গলা শুরু করবে, আর 500 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে সে কি হবে? তোমার হলো বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। এটা লোহার জন্য অলওয়েজ কি হবে? ফিক্স থাকবে। ঠিক আছে। কিন্তু আমি যদি লোহা চেঞ্জ করে লোহা থেকে সোনায় চলে যাই, তো সোনার ক্ষেত্রে আবার হলো 150-এ গলা শুরু করবে না। সোনার গলনাঙ্ক তখন আলাদা হবে। ধরো যে সোনার ক্ষেত্রে সেটা হলো 130, আর হলো স্ফুটনাঙ্ক ধরো 350। ঠিক আছে। আর সোনার ক্ষেত্রে আবার হলো এটা ফিক্স থাকবে। বুঝতেছো? মানে এটা জি ফিক্সড, স্যার। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ফিক্সড, কিন্তু কার জন্য ফিক্সড? একটা নির্দিষ্ট পদার্থের জন্য ফিক্সড। পদার্থ চেঞ্জ হলে এটা আবার চেঞ্জ হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো, তাহলে পানির ক্ষেত্রে যদি আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা বলি, সেটাও কি এই মানে এই দুটা কোনোটার সাথে মিল থাকবে? না। থাকবে না, এটা আলাদা একটা ভ্যালু হবে। কিন্তু পানির জন্য আবার সেটা ফিক্সড। তো পানির ক্ষেত্রে গলনাঙ্ক কি হয় এটা আমরা সবাই জানি। কত ডিগ্রিতে বরফ গলে পানি হওয়া শুরু করে? 100 ডিগ্রি। 100 ডিগ্রি। না, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। 0 ডিগ্রি, ঠিক আছে, তাহলে পানির গলনাঙ্ক 0, এবং এটা ফিক্সড। কখনো তো তুমি এরকম শুনো নি যে 10 ডিগ্রিতেও পানি বড় মানে 0 ডিগ্রি থেকে অন্য কোনো ভ্যালুতেও আমাদের কি হচ্ছে? পানি গলতেছে। হ্যাঁ। আচ্ছা, স্ফুটনাঙ্কটার হলো কি, যে ওই তোমার বাষ্প যে তাপমাত্রায় হয়, তাহলে সেটা কত পানির ক্ষেত্রে? 100। 100। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে পানির ক্ষেত্রে গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা পানির ক্ষেত্রে ফিক্স। ওকে। জি স্যার। ওকে। আচ্ছা, তো আমাদের এখানে এই যে লোহা টোহা এগুলো কিন্তু কোনো মানে রিয়াল ভ্যালু না। পানির ক্ষেত্রে যেটা দিচ্ছে ওটা রিয়াল ভ্যালু। লোহা টোহার জন্য আমি জাস্ট বোঝানোর জন্য সাপোজ ধরে নিচ্ছি এটা। ওগুলা মনে রাখার কোনো দরকার নেই, ওগুলো আমাদের লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হলো পানি। তাহলে পানির হলো গলনাঙ্ক 0, পানির স্ফুটনাঙ্ক কত? 100। এখন 100। আসো, তোমার পরীক্ষায় ডেফিনেশন দুই ভাবে আসতে পারে। একটা হলো যে তোমাকে বলতে পারে আহ, যে পানি গলনাঙ্ক কাকে বলে, সেক্ষেত্রে বলবা যে স্থির তাপমাত্রায় আহ আহ, না সরি, স্থির চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করে তাকে গলনাঙ্ক বলে। যদি বলে শুধু গলনাঙ্ক। এখন যদি বলে পানির গলনাঙ্ক কাকে বলে, ঠিক আছে, তখন আবার তোমাকে ডেফিনেশন একই, যে স্থির চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় পানি কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করে, বা পানি বরফ অবস্থা থেকে থেকে তরলে পরিণত হওয়া শুরু করে, তাকে পানির গলনাঙ্ক বলে। ঠিক আছে। তো ডেফিনেশনটা সেম, জাস্ট হলো এখানে তোমার তখন পানির কথাটা উল্লেখ করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, সিমিলার যদি বলি পানির স্ফুটনাঙ্ক কি বলো দেখি। যে নির্দিষ্ট তাপমাত্রায়
হ্যাঁ, পানি বাষ্প হতে শুরু পানি পানি বাষ্প বাষ্প হতে শুরু করে তাকে শুরু হলো করে তাকে হচ্ছে পানি পানির স্ফুটনাঙ্ক বলে। ঠিক আছে। স্ফুটনাঙ্ক বলে। আচ্ছা, তো এখানে পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা গেল। এরপরে আসো যে গলনের সূক্ষ্ম তাপ, হ্যাঁ এটা তো গেছেই। গলনে আপেক্ষিক সূক্ষ্ম তাপ, হ্যাঁ এটা যদি আমরা হলো ইয়ের ক্ষেত্রে বলি, পানির ক্ষেত্রে, পানির গলনে আপেক্ষিক সূক্ষ্ম তাপ তখন কি রকম হবে? এর তাপমাত্রা একটি 1 কেজি কি থাকবে? হ্যাঁ, 1 কেজি তো হবে, আপেক্ষিক হলে 1 কেজি হবে। 1 কেজি কঠিন 1 কেজি পানি তরলে পরিণত হতে যে পরিমাণ তাপ প্রয়োজন হবে তাকে হচ্ছে গলনের সূক্ষ্ম তাপ বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি এগুলো হচ্ছে। এখন তুমি হলো বাসায় করবা। আমরা এখন একটু সূত্রটাতে যাই। এখানে হলো আমাদের ইনফরমেশন একটু মিস আছে। গলনে আপেক্ষিক সূত্রতাপ গেছে, বাষ্পীভবনের সূত্রতাপ গেছে, এরপর আপেক্ষিক সূত্রতাপ। তো এখানে আমরা কি দেখলাম? আহ গলনে আপেক্ষিক সূত্রতাপকে প্রকাশ করা হয় কি এল এর দ্বারা, এবং এককে জুল পার কেজি, তাই না? আচ্ছা, জি স্যার। এর বাদে তোমার যেটা করতে হবে, এর একটা ফিক্সড ভ্যালু আছে, হ্যাঁ এই ভ্যালুটা মনে রাখতে হবে, ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। তো ভ্যালুটা কত? বরফ গলনে আপেক্ষিক সূত্রতাপের ভ্যালু হলো 336,000, 336 আর হলো তিনটা জিরো। ঠিক আছে, টোটাল 6 ডিজিট। গলনের হ্যাঁ, ওই যে দেখো এখানে একটা টেক্সট আসছে, দেখা যাচ্ছে। জি স্যার। এটাই হলো বরফ গলনে আপেক্ষিক সূত্রতাপ। এল এফ ইকুয়াল হলো 336,000 জুল পার কেলভিন। ঠিক আছে, তাই তিনটা শূন্য আছে, এটা মাথায় রাখবা, জুল পার কেজি, সরি। ঠিক আছে। আচ্ছা, আর হলো তোমার বাষ্পীভবনে আপেক্ষিক সূত্রতাপের মান হলো তোমার 226,800। ঠিক আছে, জি 226,800 মুখস্থ রাখতে হবে। এই যে দেখা যাচ্ছে। জি স্যার। আহ, আচ্ছা, তাইলে দুটো কম্পেয়ার করে মনে রাখবো। হ্যাঁ, এখানে 336 মনে রাখা খুবই ইজি। দুইটা থ্রি, দুইটা থ্রি কে যোগ করলে হয় 6। এরপরে আবার দেখো তিনটা শূন্য। বুঝছো কিভাবে মনে জি রাখবা? স্যার। দুইটা থ্রি, শুরুতে হবে দুইটা থ্রি, তবে দুটো থ্রি কে যোগ করলে কি হয় 6, এই জন্য পরে আসছে 6। এরপরে দেখো থ্রি যেহেতু দিয়ে শুরু হয়েছে, এই জন্য তিনটা শূন্য লেগেছে। জি স্যার। আচ্ছা, এরপরে নিচেরটা দেখো, বাষ্পীভবনে আপেক্ষিক সূত্রতাপ। এটার ক্ষেত্রে হলো আমাদের টু টু হচ্ছে। এখন আবার আগের মতো টু টু যোগ করে 4 করে দিন, এটা কোনো ফর্মুলা না, ওটা আমরা জাস্ট মনে রাখার জন্য করছি। তো টু টু যোগ করলে, আগের মতো টু টু যোগ করলে 4 হইতো, কিন্তু এখানে আমাদের টু টু যোগ করে 4 পাই না, তার সাথে আরো টু যোগ করলে যেটা হয় সেটা পাই, সেটা হলো 6। এবং 6 এর সাথে আরো টু যোগ করলে আমরা পাই যেটা, সেটা হলো 8। এরপরে আচ্ছা, তিনটা শূন্য। টু আগেও তো টু এটা এখানে ফোর, টু আমি টু ধরছি টু এখানে, 4 এখানে হওয়ার কথা। 4, তো আমি এখানে 2 বার, এখানে 2 বারে আমি 6 করছি, হ্যাঁ আমার কাছে হ্যাঁ, আরো 2 আছে, তাহলে ওই 2 দিয়ে আবার 8 করে ফেললাম। হ্যাঁ, মানে নর্মালি হলো, মানে এটাতে তো আমাদের ইজিলি মিলছে, থ্রি থ্রি যোগ করলে 6, এরপরে তিনটা শূন্য। এটার ক্ষেত্রে হলো আমাদের টু টু যোগ করলে 4 হওয়ার কথা ছিল, কিন্তু 4 হয় নাই, এটাই আমরা মাথায় রাখবো যে 4 হয় নাই। 4 এর সাথে আরো টু যোগ করা হয়েছে, 4 এর সাথে আরো টু যোগ করে যেটা হয়েছে সেটা হলো 6। এরপর 6 এর সাথে আরো টু যোগ করে আমরা যেটা পাইছি সেটা হলো 8, এরপর তিনটা শূন্য। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাইলে আমরা ফিক্স ভ্যালু কি কি বললাম? এক হলো যে গলনাঙ্ক, পানির ক্ষেত্রে গলনাঙ্ক কত? 1 কেজি।
1 কেজি তো হলো আপেক্ষিকের যে ডেফিনেশন দেবো সেটা গলনাঙ্ক। 1 কেজি হলো ভর, গলনাঙ্ক কি ভর? আহ, গলনাঙ্ক হলো তাপমাত্রা। পানির ক্ষেত্রে গলনাঙ্ক কত বলো, একটু আগেই দেখলাম। কোন 0 ডিগ্রি, তাপমাত্রায় পানি গলে? 0 ডিগ্রি সেলসিয়াস। শূন্য, হ্যাঁ। আর স্ফুটনাঙ্ক? 100 ডিগ্রি সেলসিয়াস। 100। পানির আহ, বরফ গলন, না, যে কোনো ক্ষেত্রে আর কি, বরফ গলনে আপেক্ষিক সূত্র তাপকে প্রকাশ করা হয় কি এলএফ দ্বারা, এটার মান কত? 336 থ্রি থ্রি 3000 000 জুল পার কেজি। কেজি। ওকে। বাষ্পীভবনে আপেক্ষিক সূত্র তাপ এলভি কত? 2268000 000 জুল পার কেজি। ঠিক আছে, আশা জুল করি পার মনে থাকবে। কেজি। হ্যাঁ, এগুলো যদি এভাবে রিলেট করে মনে না রাখতা তাহলে তোমার দেখতে যে প্যারা হয়ে যেত মনে রাখা। আচ্ছা, এখন আমরা তো এই যে এখানে যেটা পড়ছি গ্রাফটা, এটা স্পেসিফিক কোনো পদার্থের জন্য না, এটা জেনারেলাইজ করা ছিল, তাই না? জি স্যার। এখন আমরা স্পেসিফিক এর ক্ষেত্রে দেখবো। তো সেটা যদি আমরা দেখি কি হবে, ধরো এইটা, এটা হলো আমাদের গ্রাফটা। ঠিক আছে, এদিকে আছে কি বলতো, ওই অক্ষে ওয়াই অক্ষে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, আর এক্স অক্ষে, সময়। আর এক্স অক্ষে আছে সময়। আচ্ছা, তো এখন আমরা যদি গ্রাফ আঁকি পানির ক্ষেত্রে, ওখানে তো আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানতাম না, ওই জন্য তো আমরা ধরি নাই। কিন্তু পানির ক্ষেত্রে তো আমরা জানি গলনাঙ্ক কত, 0, স্ফুটনাঙ্ক কত, 0। 100। 100। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তাহলে আমাদের নিচে, নিচে জিরোর নিচে কি হয়, নেগেটিভ ভ্যালু হয় না? মানে এইদিকে জি 0, স্যার। 10, 15, 20 এইভাবে বাড়বে। আর এদিকে কি হবে, -10, -20, -30, -40 এইভাবে নিচে যাইতে থাকবে। নিচে হলো নেগেটিভ ভ্যালু। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে 0 পয়েন্টে আমরা কি পাবো বলতো, ফ্লাক্স পাবো না? আমাদের দুই ধরনের কার্ভ আছে, একটা উপরে উঠে আর একটা হলো এটা। যখন হলো আমাদের অবস্থার পরিবর্তন হয়, তখন হলো তাপমাত্রা চেঞ্জ তখন হয় না, হচ্ছে তখন আমরা ফ্ল্যাট সমানের পাই। মতো। হ্যাঁ, সমানের মতো পাই। আর যখন হলো আমাদের কি অবস্থার পরিবর্তন হয় না কিন্তু হলো তাপমাত্রা বাড়ে, তখন তাপের। আমরা এরকম পাই। ঠিক আছে, যখন অবস্থাটা জি একই থাকে। স্যার। ঠিক আছে, তাহলে বলো তো, এই যে এটা হলো 0 ডিগ্রি, পানির ক্ষেত্রে এখানে আমরা কি পাবো, ফ্ল্যাট পাবো না উপরে উঠবো এরকম পাবো? জি বলো। স্যার। কোশ্চেন, আমি কোশ্চেনটা বললাম বুঝি যে নাই। এই যে 0 ডিগ্রি যেটা আছে, এই যে এই লাইনটা, এই যে যেখানে আমি